আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। বিসিবিতে দায়িত্ব নিচ্ছে অ্যাডহক কমিটি, আর সেখানে প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কিভাবে আসলো এমন সিদ্ধান্ত, কিসের ভিত্তিতে, কোন তদন্তের ভিত্তিতে, সে নিয়ে আজকে আলাপ করব আজকে নিউজ অ্যান্ড নয়েজে। আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি মাহাদি হাসান। আমার সঙ্গে আছেন স্পোর্টস রিপোর্টার মীর রাহান মাসুদ। আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ মাহাদি ভাই। অনেক আলোচনা চলছিল কয়েকদিন ধরে বিসিবি নিয়ে। সর্বশেষ আমরা আজকে জানতে পারলাম যে বিসিবি একটা অ্যাডহক কমিটি গঠন করেছে। আগে যে কমিটি ছিল আমিনুল ইসলাম বুলবুল, তার নেতৃত্বাধীন কমিটি ভেঙে পড়েছে, পরিচালকরা সরে গেছেন বা সরিয়ে দেওয়া হয়েছে। এই প্রসেসটা আসলে কিভাবে হলো? এটা তো আসলে ওইরকম আলাদা কোনো প্রসেস না। এটা হচ্ছে বাজারে বা আমাদের ক্রীড়া অঙ্গনে অনেকদিন ধরেই এই গুঞ্জন চলছিল। কারণ একে আপনি যদি দেখেন, মিডিয়া কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে ৬ থেকে ৭ জন গত ২ সপ্তাহের মধ্যে পদত্যাগ করেছেন বিভিন্নভাবে। সো তাদের কাছে অলরেডি সেই বার্তাটা ছিল যে এখানে আসলে খুব বেশি দিন এই বোর্ডটি থাকছে না। সো বাংলাদেশে যদি আপনি পলিটিক্যাল কালচার দেখেন, এখানে আসলে আমরা যেভাবে হয়তো সংবাদের স্বার্থে করছি এইভাবে, যে খুব অবাক করা বিষয়, খুব ফ্যাসিনেটিং বিষয়, এটাই কিন্তু হয়ে আসছে। আপনি যদি ২০০৮ দেখেন, ইভেন আওয়ামী লীগ সরকারের ২০১৪ সালের পরবর্তীতে আমরা দেখেছি যে যিনি অর্থমন্ত্রী ছিলেন লোটাস কামাল সাহেব, তিনি ছিলেন বিসিবির প্রেসিডেন্ট। তারপরে নাজমুল হাসান পাপন আসলেন। নাজমুল হাসান পাপন পরবর্তীতে ক্রীড়ামন্ত্রীও হলেন। আমার মনে হয় দেশের ইতিহাসে সবচাইতে নীরব ক্রীড়ামন্ত্রী ছিলেন বীরেন শিকদার। তিনি যখন ছিলেন তখন কিন্তু কাইন্ড অফ সেকেন্ডারি বলেন আর বলেন প্রচ্ছন্ন, যেটাকে বলে ওই যে কিচেন ক্যাবিনেট, সেই কিচেন ক্রীড়ামন্ত্রী ছিলেন আমার মনে হয় নাজমুল হাসান পাপনি। তিনি সব সিদ্ধান্ত নিতেন ফুটবলে কোন টাকাটা যাবে, কারণ ক্রিকেট হচ্ছে সবচেয়ে বেশি টাকা অর্থকারী, সবচেয়ে বেশি টাকার সোর্সটা ক্রিকেট থেকে আসে যেহেতু। সো ক্রিকেট দেখা যাচ্ছে হকিতেও টাকা দিচ্ছে, কখনো কখনো ফুটবলের জন্য পুরস্কার ঘোষণা করছে। সো যেখানে সবচেয়ে বেশি টাকা, ওইটাকে বলা হয় হচ্ছে মধুর চাক। সেই মধুর চাক হিসেবে ক্রিকেটে যেই পরিবর্তনটা আসতোই সরকার পরিবর্তনের পরে, সেটা কিন্তু খুব অনুমেয় ছিল। এবং আপনি যদি তদন্ত কমিটি গঠন, তারপর হচ্ছে আগের বোর্ড কিভাবে আসলে ওই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছিল, এইসব যদি দেখেন, হ্যাঁ, আগের বোর্ডের নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়েছিল। সামনে যে নির্বাচনটা হবে ওইটাও প্রশ্নের ঊর্ধ্বে যাবে না, এটুকু আমি শিওরলি বলতে পারি। কারণ হচ্ছে বাংলাদেশের কালচার অনুযায়ী এটা এইভাবেই চেঞ্জ হয়। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আগে কি আমরা আওয়ামী লীগ বোর্ড দেখেছি, হ্যাঁ, অন্তর্বর্তী সরকার সময় ২ জন এবং সভাপতি দেখলাম, হ্যাঁ, এটা তাহলে বিএনপি বোর্ড বলতে পারি আমরা? অনেকটা তাই। আপনি যদি মানে ৩ জন সদস্যের নাম দেখেন, মির্জা ইয়াসির, তিনি মির্জা আব্বাসের ছেলে। আরেকজন আছেন আ বিএনপির ২ জন প্রথিতযশা পলিটিশিয়ানের ছেলে এই বোর্ডে আছেন অলরেডি। আ আমিনুল হক, তিনি হচ্ছে ক্রীড়ামন্ত্রী হওয়ার পরে এই তদন্ত কমিটি গঠন হয়েছে। তিনি একজন বিএনপির টেকনোক্র্যাট মন্ত্রী, তিনি কিন্তু এমপি হতে পারেননি। তামিম ইকবাল, আপনি যদি তার স্কেডিউলিংটা দেখেন, আমি যদি বলি ২০২০ সাল থেকে ২০১৮ সালে মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তখন তামিম ইকবাল শিওর ছিলেন যে হয়তো আওয়ামী লীগ আগামী ১০ বছর বা ১৫ বছর আরও ক্ষমতায় থাকবে। তখন থেকে আমি তার ফেসবুক অনেকটা স্টাডি করেছি। আপনি যদি ২০২০ সাল থেকে তার ফেসবুকে দেখেন, তিনি ১৫ই আগস্টে শোকবার্তা জানাতেন। আ শেখ হাসিনার জন্মদিনে তিনি শুভেচ্ছা বার্তা জানাতেন ২৮শে সেপ্টেম্বর, এবং স্বাধীনতা দিবস, বিজয় দিবস এইসব খুব গর্বের সাথে তিনি পোস্ট করতেন। ২১, ২২, ২৩, ২৪, ২৪-এর ৫ই আগস্ট থেকে তিনি এইসব পোস্ট আর করেন না। এবং আপনি যদি তার টাইমলাইন দেখেন, ২৩-এ তিনি বিশ্বকাপ খেলতে পারলেন না। তাকে গণভবনে ডাকা হলো। তিনি বললেন, ক্যান নট সে নো টু প্রাইম মিনিস্টার। তারপরে তিনি প্রাইম মিনিস্টারের ওইখানে আরও ৩ বার গিয়েছেন। ৩রা আগস্ট লাস্ট বলা হয়ে থাকে তিনি প্রাইম মিনিস্টারের মানে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বাসভবন যেটা ছিল, গণভবনে তিনি গিয়েছিলেন। তারপরে ৫ই আগস্টের পরে যেই দৃশ্য আমরা দেখলাম, তামিম ইকবাল, আ আসিফ মাহমুদ তৎকালীন ক্রীড়া উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের, তার কাঁধে হাত দিয়ে তিনি হচ্ছে পুরো স্টেডিয়ামে একটা ট্যুর করালেন। তার মানে তার লাইনগুলো কিন্তু এইভাবেই আগাচ্ছিল। যখন যেই সরকার ক্ষমতায় থাকে তখন সেই সরকারের সাথে তার একটা খুব ভালো র্যাপোর্ট থাকে। এবং আপনি যদি তারপরে যখন হাওয়া বদলাচ্ছে এবং নির্বাচনের তারিখ ঘনিয়ে আসছে, তখন বিএনপির ইচ অ্যান্ড এভরি সভায় আ আমাদের সাবেক প্রধানমন্ত্রী, ২ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে যেসব সভা ছিল, নাগরিক সভা ছিল, সেখানেও তামিম ইকবাল ছিলেন। তিনি এই বিএনপির যুব উন্নয়ন কমিটি টাইপের যেসব মিটিং ছিল বিভিন্ন এলাকায়, সেখানে ছিলেন। বিএনপির যুব দল থেকে শুরু করে আ ছাত্র দলের নেতাকর্মীরা তার সাথে ছবি তুলছেন কাঁধে হাত দিয়ে, এসব ছবিও আমরা দেখেছি। সো তামিম ইকবালের জন্য এটা অলরেডি সেট ছিল যে তিনি এখানে আসবেন, এখানে হবেন। প্রতিটা মিটিংয়ে যদি আপনি ছবিগুলো ফলো করেন, তামিম ইকবাল কিন্তু আমিনুল হকের আশেপাশেই ছিলেন প্রত্যেকটা মিটিংয়ে সাম্প্রতিক সময়ে।
এবং এটা কিন্তু নির্বাচনের পরে হয়েছে তা না। নির্বাচনের অনেক আগে থেকেই কিন্তু হাওয়াটা এরকমই ছিল, এই নির্বাচন হলেই বিএনপি চলে আসবে। সো এটা তামিম ইকবালও জানতেন এবং তামিম ইকবাল ওই রীতি অনুযায়ী এই বোর্ডের কাছাকাছি থাকার জন্য তিনি কিন্তু সেই অক্টোবরে যে নির্বাচনটা হয়েছিল তখন থেকেই তিনি চেষ্টা করছিলেন যাতে হচ্ছে তিনি বোর্ড প্রধান হতে পারেন। তার আসিফ মাহমুদের সাথেও তাই সখ্য ছিল। যেই সেই নির্বাচনে তার হয়নি তখন থেকে কিন্তু আসিফ মাহমুদের সাথে তার সম্পর্কে যে ভাঙনটা সেটা দেখা গিয়েছে এবং পরবর্তীতে তিনি বলেছেন ওইটা একটা অবৈধ বোর্ড। এটা কিন্তু বাংলাদেশের একটা কালচার। আপনি যদি এই মুহূর্তে আওয়ামী লীগের কাউকে জিজ্ঞেস করেন যে অন্তর্বর্তীকালীন সরকার কেমন সরকার, বলবে হচ্ছে অবৈধ সরকার। এই নির্বাচন নিয়ে সাকিব আল হাসান রিসেন্টলি একটা মন্তব্য করেছেন যে বর্তমানে একটা সরকার ক্ষমতায় আছে সেটা যেভাবেই আসুক, এরকম একটা কোট আনকোট তার বক্তব্য আছে। সো আওয়ামী লীগের যারা কর্মী আছেন বা নেতা আছেন, সাবেক সংসদ সদস্য ছিলেন, তাদের মুখ থেকে যে কথাগুলো এসেছে, তামিম ইকবালের মুখ থেকে যে কথাগুলো আসছে, পলিটিক্যালি চিন্তা করলে খুব বেশি ডিফারেন্স নেই। যেহেতু বিরোধিতা তৈরি হয়, বিরোধিতার জায়গা থেকে এই অবৈধ শব্দ বা এই ধরনের শব্দগুলো উৎপত্তি হয়। মানে তামিম ইকবাল এই প্রসেসে আসছে বলে আপনি পুরোটা বললেন নাকি? না, এটা আসলে খুব সবসময় উনি বোর্ডের দৃশ্যমান কাছাকাছি ছিল, বা মানে ক্ষমতার ক্ষমতার কাছাকাছি কাছাকাছি ছিলেন। ছিল। হ্যাঁ, এখন তো উনি একদম ক্ষমতাতেই বলা চলে, হ্যাঁ। অ্যাডহক কমিটির প্রধান। এই কমিটিটা কতদিন থাকবে এবং পরবর্তী ইলেকশন কবে হইতে পারে? আমরা যেরকমটা দেখেছি আমি ঠিক সেম রেফারেন্সই টানি। ২০২৫ সালের অক্টোবরে যখন আমিনুল ইসলাম বুলবুলরা নির্বাচনে আসেন, আমিনুল ইসলাম বুলবুল হচ্ছেন তিনি খুবই সম্মানিত মানুষ। আমার ধারণা ছিলেন। এখন একটু 50-50 ডিভাইডেড হয়ে গেছে ব্যাপারটা। কারণ আমিনুল ইসলাম বুলবুলের প্রতি অনেক আশা ছিল মানুষের। তিনি আইসিসির বড় পোস্টে কাজ করেছেন। আইসিসির রিজিওনাল ডেভেলপমেন্ট কমিটির সদস্য ছিলেন। চায়নার ক্রিকেটে তার হাত আছে, আফগানিস্তানের ক্রিকেটে তার অবদান আছে। তিনি যখন এসেছেন বাংলাদেশের কনটেক্সটে আমরা খুব আশাবাদী হয়ে উঠেছিলাম এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেকের উপরই এরকম আমাদের আশাবাদ ছিল, যেহেতু আমরা একটা সিস্টেমের বাইরে যেতে চেয়েছি। তিনি এসেই বলেছিলেন যে তিনি একটা টি-20 ইনিংস খেলতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সো আসিফ মাহমুদের কথায় তিনি নিজের সুর বদলেছেন ওইখানে। টি-20 ইনিংস থেকে সেটা হয়ে গেল একটা টেস্ট ইনিংস। পরবর্তীতে তিনি নির্বাচন করলেন। নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে যেটা হয়েছে, বাংলাদেশের ক্রিকেট এক ধরনের অচলাবস্থায় চলে গিয়েছিল। ঢাকা প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্ট, বাংলাদেশের ক্রিকেটার কিন্তু ১৫ জন না। এই ১৫ জন হচ্ছে জাস্ট জাতীয় টিমে খেলে। বাংলাদেশের ক্রিকেটার ১৫০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ১,০০০-এর উপর ক্রিকেটার আছে যারা হচ্ছে সারা বছর তাকিয়ে থাকে যে কখন এই লিগগুলো হবে, এই লিগে খেলবে। কিন্তু সেই নির্বাচনের পর কিন্তু তিনি কখনোই ক্লাবগুলোর সাথে ওইভাবে বসেননি। আমরা কোয়াবকে নিয়ে এখন দেখি সোশ্যাল মিডিয়ায় খুব হাসাহাসি হয় মোহাম্মদ মিঠুনের আ নেতৃত্বে। কিন্তু এই কোয়াবের কাজ হচ্ছে বোর্ডের সাথে কথা বলা। বারবার তারা চেষ্টা করেছেন আমিনুল ইসলাম বুলবুলের সাথে বসার। তিনি কিন্তু তাদেরকে সময় দেননি এবং দিন শেষে কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ হয়নি। এখনো যদি আপনি যদি ফেয়ার একটা গণভোট টাইপের, রেফারেন্ডাম টাইপের করেন, ক্লাবগুলো কেউই আমিনুল ইসলাম বুলবুলকে সাপোর্ট করবে না। কারণ ক্রিকেটার বিরোধী যেই নীতিতে হচ্ছে আপনি বিশ্বকাপ খেললেন না, যেই নীতিতে হচ্ছে আপনি এন্টারটেইনমেন্ট বিরোধী একটা কাজ করেছেন, সেখানে হয়তো পলিটিক্যালি অনেক কথা বলবে কিন্তু ক্রিকেটাররা কেউ এটার পক্ষে থাকবে না। আচ্ছা, এই অ্যাডহক কমিটি এখন যে দায়িত্বে আছে, আপনি যেটা বললেন ক্রিকেটের উন্নয়ন বা কিছু, এই কমিটির কি এই ক্রিকেটের স্বার্থে বা বোর্ডের অন্যান্য কাজ, ক্রিকেটেও কাজ, সেগুলো করার সুযোগ আছে নাকি তাদের কাজ শুধু ইলেকশন দিয়ে নতুন কারো কাছে দায়িত্ব হস্তান্তর করা? এখন ওই যে আগের মতোই আমি আপাত দৃষ্টিতে খুশি হতে পারি যে আমিনুল ইসলাম বুলবুল যখন এসেছিলেন তখন আমরা শুনেছি যে আইসিসির লোক, আইসিসির মতো বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। এখনও ধরেন এই ধরনের ২-১টা আশার বাণী শুনবেন যে ক্রিকেটের লোক, ক্রিকেট থেকে সরাসরি, যেহেতু ক্রিকেট অনেক বদলেছে। আপনি যদি জাভেদ মিয়ানদাদকে জিজ্ঞেস করেন আজকের ক্রিকেট সম্পর্কে, তিনি যেই ভিউ দিবেন, এখনকার ধরেন বাবর আজমকে জিজ্ঞেস করলে ডিফারেন্ট একটা ভিউ তার মুখ থেকে আসবে। সো তামিম ইকবাল এখন নতুন মডার্ন ক্রিকেটের ভিউটা তিনি হয়তো জানেন। তিনি ক্রিকেটারদের চাওয়া পাওয়া, যেমন ক্রিকেটারদের এখন চাওয়া পাওয়ার মধ্যে একটা বড় অংশ হচ্ছে বিদেশি লিগে খেলার এনওসি। তারপরে হচ্ছে লিগগুলো যাতে নিয়মিত হয়, তাদের আর্নিং সোর্স যাতে ভালো থাকে। অনেক সময় একটা খুব রূঢ় বাস্তবতা হচ্ছে অনেক ক্রিকেটার চায় না, মিড লেভেলের ক্রিকেটার যারা জাতীয় টিমে কখনো খেলুক। এর কারণ হচ্ছে তারা যদি জাতীয় টিমে একবার খেলে, তারা জানে তাদের হচ্ছে সামর্থ্য কম। তারা যখন মিচেল স্টার্ক বা জস হেজেলউডের বলটা ফেস করবে তারা এটা পারবে না। সো ওই যে তার নেগেটিভ একটা ছবি ক্রিয়েট হবে মানুষের মনে, তখন তার এই নিচের যে ক্যারিয়ারটা, ঢাকা প্রিমিয়ার লিগ বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সেইখানে তার ওই ক্যারিয়ারটাও থাকছে না। সো ওইখানে তার ৫০-৬০ লাখ টাকার স্টেডি ক্যারিয়ার বছরে, এইখানের ১ বছরে হুট করে ১-২ কোটি টাকার চেয়ে অনেক বড়। কারণ এটা হচ্ছে তার ১৫-১৬ বছর চালাতে হবে। তার সংসার ওইটার উপর চলে। সো আপনি যখন দেখতেছেন যে ঐরকম একটা টুর্নামেন্ট ২ বছর ধরে প্রায় হচ্ছে না, মাঠে গড়ানোর কোনো নামগন্ধই নেই। জাকের আলী অনেকের মতো ক্রিকেটার, তারা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি বা জামাতে ইসলাম এই ধরনের কোনো নাম এদের মধ্যে নেই। কিন্তু তারা কিন্তু ক্ষুব্ধ এই কারণে, কারণ তাদের যে আয় রোজগার সেইখানে হাত পড়েছে। জাকের আলী অনেক রিসেন্টলি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, ঢাকা প্রিমিয়ার লিগের
আগের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আগে যখন আমরা ঢাকা প্রিমিয়ার লিগ খেলতাম। মানে জিনিসটার মধ্যে একটা আক্ষেপের সুর আছে। তামিম ইকবাল হয়তো এই আক্ষেপটা দূর করবেন। তবে কিন্তু যেই প্রসেসে এসেছেন সেই প্রসেসের সাথে আগের রাজনৈতিক প্রসেসের খুব বেশি পার্থক্য নেই, এটুক বলা যায়। একটা সময় তো আসলে ঢাকা প্রিমিয়ার লিগটাই সবচেয়ে জমজমাট ছিল। হ্যাঁ। মোহামেডান আবাহনীর যে দ্বৈরথ, এক্স্যাক্টলি। ইভেন আমি যদি একটু 90s এ যাই, ওয়াসিম আকরামরা এখানে এসে খেলতেন। সানাত জয়সরিয়া। সানাত জয়সরিয়ার মতো ক্রিকেটাররা খেলতেন। হুম। আমাদের প্রথিতযশা স্পোর্টস রিপোর্টার উৎপল শুভ্রর অনেক লেখায় অনেক স্মৃতি উঠে আসে আমি মাঝে ভুল না মধ্যে। করলে অর্জুন আর আতঙ্ক বোধহয় খেলেছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। বড় সাইদ আনোয়ার সাইদ খেলেছেন, বড় ক্রিকেটাররা আসতেন। ইভেন জিম্বাবুয়ে থেকে ক্রিকেটাররা আসতেন। মানে অনেক দূর থেকে এটা বোঝানোর জন্য, এবং ভালো পেমেন্ট দেওয়া হতো। এবং ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু মাঝে মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকেও বেশি পেমেন্ট দেওয়া হয়। যে কারণে আপনি দেখবেন সাকিব আল হাসান হয়তো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের একটা সিরিজ স্কিপ করতেছেন, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগটা স্কিপ করবেন না। মানে এখানে একটা বেশ অর্থকরী একটা জায়গা এবং খুবই প্রফেশনাল একটা ক্রিকেট অ্যাটমসফিয়ার হয়। সো সব দিক থেকে বলা যায় যে ক্রিকেটারদের মনের যে আশা, আমার ধারণা, যেমন এই ক্রিকেটারদের যদি ব্যাচটা চিন্তা করেন, এরা কিন্তু পঞ্চপাণ্ডবকে দেখে বড় হয়েছে। বাইরের সোশ্যাল মিডিয়ায় যতই হাহা আসুক, যত ধরনের নেগেটিভ অ্যাম্বিয়েন্ট থাকুক, ক্রিকেটাররা আমার ধারণা একটা বড় অংশই খুশি। কারণ তামিম ইকবালকে তারা টিমমেট হিসেবে পেয়েছেন, ড্রেসিং রুমে পেয়েছেন, তাদের বন্ধুর মতো, বড় ভাই টাইপের। এখন একটা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হয়েছে, যেটা হচ্ছে আপনার যদি কেউ প্রশংসা করে বা তার যদি কাউকে ভালো লাগে, সেক্ষেত্রে তাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয় যে দালাল দালাল। অথবা এজেন্ট, এই ধরনের। বাট আসলে সম্পর্ক তো অনেক ধরনের বিল্ড আপ হয়। আমিনুল ইসলাম বুলবুলের সাথে মেহেদী হাসান মিরাজের ওই সম্পর্ক হওয়ার কোনো পসিবিলিটি বা কারণ নেই, কারণ ওনারা কখনো এক টিমেও খেলেননি, আশেপাশেও ছিলেন না। মেহেদী হাসান মিরাজ কিন্তু কখনো সাকিব আর তামিমকে আলাদা করতে পারবে না। সাকিব বোর্ডে আসলে যা, তামিম বোর্ডে আসলেও তা। তাদের কাছে মূল কথা হচ্ছে তাদের আপন কেউ একজন এসেছেন, এই ধরনের একটা ফিলিংস আসতে পারে। হ্যাঁ, ডিফারেন্ট কিছু হতে পারতো হয়তো, আরেকটু টাইম দেওয়া যেত এই বোর্ডকে, পুরো মেয়াদ শেষ করে তারপরে আপনি ইলেকশন করতে পারতেন, সেটা একটা বড় ব্যাপার হতে পারতো। এখন 25 অক্টোবরে যে ইলেকশনটা আমরা দেখেছি, সেটার সাথে 3 মাস পরে যে ইলেকশনটা হবে, ওটার মধ্যে আমি খুব বেশি পার্থক্য আমার মনে হয় না খুব বেশি থাকবে। আচ্ছা। কোনো একটা দল হয়তো বর্জন করবে, কোনো একটা দল থেকে যাবে, এরকমই হবে। নিশ্চয়ই আমরা ইতিবাচক পরিবর্তন চাই, সেটাই দেখতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার Thank you. জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, যুক্ত ছিলেন। তবে আমাদের কথা থামেনি, কথা চলবে নিশ্চয়ই। আপনারা আমাদেরকে ফলো করবেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, আপনার মতামত জানাবেন, কারণ আমরা চাই কথা চলুক।